হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? নিজে কেমন আছো? পড়াশোনা কেমন আছে? তোমাদেরকে যে প্রথম 3 ক্লাস পর্যন্ত বাড়ির কাজ দিয়েছিলাম, কে কে বাড়ির কাজগুলা কমপ্লিট করছো বলো? ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ের লেকচার 1 থেকে 3 পর্যন্ত প্রথম 16 পেজ বাড়ির কাজ দিছিলাম। যারা যারা বাড়ির কাজ কমপ্লিট করছো ভেরি গুড। যারা যারা বাড়ির কাজ কমপ্লিট করনি নিজের গালে নিজে 2টা থাপ্পড় দাও। থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো দ্রুত। যারা বাড়ির কাজগুলা করনি নিজের 2 গালে 2টা থাপ্পড় দিয়ে ডান কমেন্ট করো, ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। এই যে সবাই ডান কমেন্ট করতেছে। তো এর পরবর্তী থেকে আর এরকম ভুল হবে বলো? এর পরবর্তী থেকে যখন বাড়ির কাজ দিব, পরবর্তী ক্লাসের আগেই বাড়ির কাজগুলো কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট না করো তাহলে কিন্তু এই 2 গালে 2 থাপ্পড় চলতেই থাকবে। ওকে, তো আজকে ক্লাসটা আমরা শুরু করব। তার আগে বলো, আজকে ক্লাসটা করার জন্য অবশ্যই প্রথম 3টা ক্লাস করা থাকা লাগবে। তো যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, আমি ধরেই নিচ্ছি তোমরা সবাই প্রথম 3টা ক্লাস করে আসছো, ঠিক আছে? ওকে ফাইন। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওকে ফাইন। এই ম্যাথটা কে কে পারছিলা? এটাও কিন্তু গত ক্লাসের বাড়ির কাজের মধ্যেই। এই ম্যাথটা কে কে পারছিলা একটু প্রশ্নটা দেখো তো। গত ক্লাসে আমরা মনে আছে ম্যাট্রিক্সের এরকম প্রয়োগ টাইপের ম্যাথ করছিলাম, বাস্তব টাইপের প্রমাণ, মানে বাস্তব টাইপের প্রবলেম। ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নের তথ্য তালিকা হতে বিকৃত বইয়ের মোট লাভ নির্ণয় করো। প্রশ্ন তোলার দরকার নাই, বলো তো এটা কে কে পারছিলা? বইয়ের সংখ্যা গণিত বিক্রি হয়েছে 100 পিস, পদার্থ 125, রসায়ন 110। ওকে, এই সাউন্ডে প্রবলেম, একটু চেক করতেছি, দাঁড়াও। সাউন্ড তো ঠিক আছে ছোট্ট বন্ধুরা, ওয়েবসাইটে সাউন্ড ঠিক আছে, আমার দিক থেকে ঠিক আছে? আমার দিক থেকে তো সাউন্ড ঠিক আছে, একটু দেখি তো। ভাইয়া, আমার দিক থেকে ওয়েবসাইটে সাউন্ড ঠিক আছে। কারোর যদি সাউন্ড শুনতে প্রবলেম হয় তুমি ফেসবুক থেকে লাইভে ক্লাসটা করে ফেলো অথবা রেকর্ডেড দেখে নিও। আমার দিক থেকে সাউন্ড ঠিক আছে, জানি না কেন অসুবিধা হচ্ছে। আচ্ছা, আরেকবার চেক করে নিই, দাঁড়াও আরেকবার চেক করে নিই। ওকে, সাউন্ড আমার দিক থেকে ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তোমাদের দিক থেকে যদি অসুবিধা হয় তাহলে একটু ক্লাসটা কষ্ট করে ফেসবুক থেকে লাইভে করে ফেলো, ওয়েবসাইটে যাদের প্রবলেম হচ্ছে। ওকে, তো দেখো, বিকৃত বইয়ের সংখ্যা 100, 125, 110। ক্রয় মূল্য 60 টাকা, 90 টাকা, 85 টাকা বিক্রয় মূল্য। আচ্ছা ভাইয়া, লাভ কেমনে হিসাব করে? ছোটবেলায় পড়ছো না? বলো আগে একটা বইয়ে লাভ বলো। ক্রয় মূল্য গণিত বইয়ের 60 টাকা, বিক্রি হয়েছে 70 টাকা, লাভ কত? এই বলো, একটা বইয়ে লাভ কত? 360 টাকা দিয়ে বিক্রি করছো 70 টাকা, তাহলে একটা বইয়ে লাভ কত? 10 টাকা। একটা বইয়ে লাভ, একটা বইয়ে লাভ 10 টাকা। পদার্থ বই 390 টাকা দিয়ে বিক্রি করছে 102 টাকা, তাহলে একটা বইয়ে লাভ 12 টাকা। কেমিস্ট্রি বই 385 টাকা দিয়ে বিক্রি করছো 96 টাকা, প্রতি বইয়ে লাভ 11 টাকা। তুমি এইটাতে আরেকটা বক্স করো, ম্যাথ শেষ। আরেকটা বক্স আমরা করলাম। পরীক্ষার হলে এটা বক্স করা লাগবে না, পরীক্ষার হলে তুমি বাংলায় লিখলেই হবে যে প্রতি বইয়ে লাভ। এটা লিখবা যে প্রতি বইয়ে লাভ। ধুর, হ্যাঁ দেখো, লেখো প্রতি বইয়ে লাভ। প্রতি বইয়ে, প্রতি বইয়ে লাভ। তাহলে আমাকে বলো, একটা গণিত বইয়ে লাভ হয় 10 টাকা, তাহলে 100টা গণিত বইয়ে লাভ কত হবে? গুণ হবে না? একটা গণিত বইয়ে লাভ 10 টাকা, 100টা গণিত বইয়ে লাভ 100 × 10। একটা পদার্থ বিজ্ঞান বইয়ে লাভ 15 টাকা, 12 টাকা, তাহলে 125টা বইয়ে 125 × 12। তারপর রসায়নে 110 × 11, তারপর সবগুলো যোগ। এখন বলো, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণ আমরা পড়ছি না? তো প্রথমে যে এইগুলাকে যদি সারিতে লিখি বলো,
তাহলে এইটাকে কিসে লিখতে হবে, সারিতে নাকি কলামে বলো? লিখবা লাভ, সুতরাং লাভ হবে, এবার ডিক লিখে ফেলবা। ধরো এটা সারিতে লিখলাম প্রথমটা, কমেন্টে বলো যারা প্রথম ক্লাসটা করছো, মানে আগের ক্লাসটা করছো। 100, 125, 110, 100, 125, 110। ধরো এই যে বিকৃত বইয়ের সংখ্যাগুলোকে আমরা সারিতে লিখলাম, বিকৃত বইয়ের সংখ্যাগুলোকে আমরা সারিতে লিখলাম। তাহলে প্রতি বইয়ে লাভ, এটাকে কি লিখবো, কলামে লিখবো। 10, 12, 11, কারণ আমরা জানি ম্যাট্রিক্সে সারির সাথে কলাম গুণ হয়। কাজ শেষ। এবার গুণটা করে ফেলো। দেখো 100 ইন্টু 10, এটা তো সহজ। 100 ইন্টু 10 মানে 1000, 100 ইন্টু 10 মানে 1000, তারপর প্লাস 125 ইন্টু 12, 125 ইন্টু 12, 1500, প্লাস তারপরেরটা 110 ইন্টু 11, 110 ইন্টু 11, 110 ইন্টু 11, 1210। বলো টোটাল কত আসছে ছোট্ট বন্ধুরা? খুবই সহজ ম্যাথ না? 1000 প্লাস 1500 প্লাস 1210, 3710 টাকা। তাই এটা এইগুলা কিন্তু এরকম, কিন্তু গত ক্লাসে হাউস ওয়াইফ ছিল, সবাই পারছিল? একটু বলো। অনেকে এই টাইপের ম্যাথগুলো দেখে ভয় পায়, এই বলো এই টাইপের ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু আছে ছোট্ট বন্ধুরা? তোমরাই কমেন্টে বলো, এই টাইপের ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু আছে? বলো নাই। এই যাদের ওয়েবসাইটে সাউন্ডে প্রবলেম হচ্ছে ছোট্ট বন্ধুরা, তোমরা একটু ফেসবুক থেকে ক্লাস করো, আমার দিক থেকে সব ঠিক আছে। কারণ একই মাইক্রোফোন দিয়ে ওয়েবসাইটে ক্লাস হচ্ছে, একই মাইক্রোফোন দিয়ে ফেসবুকেও ক্লাস হচ্ছে। তো ফেসবুকে ক্লাস ঠিক আছে সাউন্ড, তার মানে এটা মাইক্রোফোনের প্রবলেম না, এটা আসলে ওয়েবসাইটে হয়তো ল্যাগ করতেছে, এরকম হইতে পারে। বুঝতে পারছো? আমার দিক থেকে সব ওকে আছে। এখন ক্লাসের মাঝখানে হঠাৎ করে এই ওয়েবসাইটে যদি প্রবলেম হয়, এটা তো আসলে ফিক্স করা পসিবল না এই টাইমে। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। এইবার এগুলা লিখা লাগবে না, খালি নামগুলা লিখো। সমঘাতী ম্যাট্রিক্স, এগুলো সব লিখা লাগবে না, তুমি শুধু নামগুলা লিখো। সমঘাতী ম্যাট্রিক্স, ইংলিশে বলে আইডেমপটেন্ট ম্যাট্রিক্স। লিখো, নামটা লিখো, সমঘাতী ম্যাট্রিক্স। যদি কোনো বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ স্কোয়ার সমান এ হয়, এ স্কোয়ার সমান এ হয়, তখন এ ম্যাট্রিক্সটাকে বলে সমঘাতী ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটাকে বলে সমঘাতী ম্যাট্রিক্স। ঘটনা কি দেখো, ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কেন? কারণ তুমি বর্গ ম্যাট্রিক্স নিজের সাথে নিজে সবসময় গুণ করতে পারবা। বর্গ ম্যাট্রিক্স না হলে সমঘাতী হবে না, কারণ আয়তাকার ম্যাট্রিক্সের সাথে সেম ম্যাট্রিক্স গুণ করা যায় না, মাত্রা মিলে না। গুণ করার শর্ত কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হইতে হবে। তো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই শর্ত সবসময় মেনে চলে, কাজেই ইচ্ছা মতো গুণ করা যাবে, কিন্তু আয়তাকার ম্যাট্রিক্সে করা যায় না। তো দেখো, কোনো বর্গ ম্যাট্রিক্স, ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। তুমি এটাকে স্কোয়ার করলা, স্কোয়ার করে দেখলা আরে আগের ম্যাট্রিক্সে ফেরত আসছে। কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে স্কোয়ার করার পর যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে, তখন এই যে এই ম্যাট্রিক্সটাকে কি বলে? সমঘাতী ম্যাট্রিক্স। কথা বুঝছো? সমঘাতী ম্যাট্রিক্স। এইবার গত ক্লাসটা যারা করছো সবাই ম্যাট্রিক্সের গুণ পারো। দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলাম, এটা হাউস ওয়াইফ। তুমি এই ম্যাট্রিক্সটাকে গুণ করবা, এ স্কোয়ার করো, গুণ করবা মানে এ স্কোয়ার করবা, এ ইন্টু এ, এ ইন্টু এ গুণ করবা। হ্যাঁ, লিখবা এ ইন্টু এ গুণ করবা। গুণ করার পরে দেখবা যে আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে, আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসবে। 2 - 2, এই গুণটা পারবা না, -4, এগুলো করে দিতে হবে না। -1 3 4, -1 3 4, -1 -2 -3, -1 -2 -3। এই ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? খুবই সহজ ব্যাপার। নামের মধ্যেই পরিচয়, সমঘাতী। সমঘাতী মানে হচ্ছে তুমি যদি ঘাত করো, ধরো এ স্কোয়ার করলে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সকে যে কোনো একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে তার সাথে তাকে গুণ করা অবশ্যই যাবে, কারণ এটাও 3/3, এটাও 3/3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি অবশ্যই সমান, গুণ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো গুণ করবা, করার পরে এই সরি এটা 1, এই ম্যাট্রিক্স দুইটা সেম ম্যাট্রিক্সই গুণ করবা। গুণ করার পর দেখবা যে আবার আগের ম্যাট্রিক্সে ফেরত আসতেছে। অতএব এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? সমঘাতী। বোঝা গেল? এখান থেকে এমসিকিউতে কি আসবে জানো? এমসিকিউতে এটা আসবে।
এই যে সমঘাতী ম্যাট্রিক্সের শর্ত কোনটা? কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার দেখো এইটা হাউস ওয়াইফ, পারবা কিনা বলো? বলো বলো, কথা বলো। ম্যাট্রিক্সের গুণে একজন বলছে ম্যাট্রিক্সের গুণটা করে দিতে, এগুলো গত ক্লাসে পড়াই ফেলছি, এগুলো আজকে ক্লাসে পড়ানোর কিছু নাই ভাই। তোমাকে বলছে দেখাও যে এ একটা সমঘাতী ম্যাট্রিক্স, তুমি কি দেখাবা? এ স্কোয়ার করবা, তুমি এ এর সাথে এ গুণ করবা, গুণ করার পর দেখবা আবার এ ম্যাট্রিক্সটাই আসছে, দেখবা যে এ এর সাথে এ গুণ করার পর মানে এ স্কোয়ার করার পর আবার আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। এই পর্যন্ত করবা, তারপর বলে দিবা সুতরাং এ একটি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এবার নামটা দেখে বলো তো, অভেদঘাতী। অভেদঘাতী নামটা দেখে বলো তো এটা কি হওয়া উচিত? সমঘাতী কি ছিল? কোন একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, কারণ আয়তাকার ম্যাট্রিক্সে তো গুণই করা যাবে না। একটা ম্যাট্রিক্স যদি আয়তাকার হয় তাহলে তার সাথে তাকে মানে নিজের সাথে নিজে গুণ করতেই পারবে না, কারণ ওই যে শর্ত মানবে না গুণের। তো অভেদঘাতী ম্যাট্রিক্সের সংখ্যাটা কি হবে দেখো, কোন একটা বর্গ ম্যাট্রিক্স এ, এগুলো সবই বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে স্কোয়ার করাই যাবে না। স্কোয়ার করার পর যদি অভেদক ম্যাট্রিক্স আসে, দেখো আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, তখন এই যে এ ম্যাট্রিক্সটাকে বলা হবে অভেদঘাতী। এই কথা বুঝছো? দেখো ধরো কোন একটা বর্গ ম্যাট্রিক্স এ, এটা ছোট দিছি 2/2 দিছি যাতে গুণ করাটা ইজি হয়। কোন একটা ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্সের কথা বলতেছি, কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে তুমি স্কোয়ার করলা, স্কোয়ার করার পর দেখলা অভেদক ম্যাট্রিক্স চলে আসছে, তখন এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? অভেদঘাতী। যেমন এটাকে স্কোয়ার করো, করো এখনই করো, এখনই করো, স্কোয়ার করো, এ ইন্টু এ, দুইবার গুণ করো, এ এবং এ গুণ করো, গুণ করার পরে বলো এটা আসছে কিনা, কথা বলো দ্রুত। এটা আসছে, এটা কত? I2, অভেদক ম্যাট্রিক্স 2/2, তাহলে I2 লিখি। বলো বলো, কথা বলো, আসছে কিনা, তাড়াতাড়ি কমেন্ট করো, আসছে বলো। এই যে একটা ম্যাট্রিক্স এ, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স 2/2, তাকে তুমি স্কোয়ার করছো, স্কোয়ার করার পর দেখবা, স্কোয়ার করা ভাই আজকে আর দেখাবো না, স্কোয়ার করার পর দেখবা অভেদক ম্যাট্রিক্স চলে আসছে। সুতরাং এই যে ম্যাট্রিক্সটা এ, সে কেমন ম্যাট্রিক্স? সে হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। মনে থাকবে ছোট্ট বন্ধুরা, গুড। এবার এটা হাউস ওয়াইফ দেওয়া যায় বলো? এটা 3/3, তো ভাই গুণ করা তো আমরা 2/2, 3/3, এগুলা গত ক্লাসে অনেক হাউস ওয়াইফ ছিল। এই তোমরা কি এগুলো হাউস ওয়াইফ করো নাই? যারা করো নাই তোমাদের কাছে কঠিন লাগতে পারে, কারণ এই ম্যাট্রিক্সের গুণ, গুণ রিলেটেড সকল ম্যাথ, গুণ রিলেটেড সকল ম্যাথ আমরা গত ক্লাসে হাউস ওয়াইফ দিয়ে ফেলছি এবং পড়াই ফেলছি। ওকে গুড। এইবার এই প্রশ্নটা দেখো, টপিকটা লিখো, শূন্যঘাতী। এই বলো তো এটা কি হওয়া উচিত? আগে থেকে টাইপ করা আছে, দেখে বুঝে ফেলতেছো। শূন্যঘাতী ম্যাট্রিক্স, ঘাত, শোনো যখনই নামের মধ্যে ঘাত থাকবে, ঘাত মানে কি পাওয়ার, তো অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ হবে, কারণ আয়তাকার ম্যাট্রিক্স হইলে সেম ম্যাট্রিক্সের সাথে সেম ম্যাট্রিক্স গুণ করাই যাবে না, শর্তই তো মানবে না যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে, এটা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই হবে। তো কোন একটা ম্যাট্রিক্সকে পাওয়ার করলে সেটা স্কোয়ার হইতে পারে, কিউব হইতে পারে, পাওয়ার 4 হইতে পারে। পাওয়ার ধরো এখানে আমি ছোট হাতের এন দিলাম, পাওয়ার করলে যদি শূন্য ম্যাট্রিক্স চলে আসে, এখানে শূন্য মানে শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য থাকে শূন্য ম্যাট্রিক্স বলে, আর শূন্য ম্যাট্রিক্সকে জাস্ট শূন্য দিয়েই লেখা হয়, শূন্য ম্যাট্রিক্সকে শুধু একটা শূন্য দিয়ে প্রকাশ করা হয়। তো কোন একটা ম্যাট্রিক্সকে পাওয়ার করলে যদি শূন্য ম্যাট্রিক্স চলে আসে তাইলে ওই ম্যাট্রিক্সটাকে শূন্য ম্যাট্রিক্স বলে, এবং এন কে বলে শূন্যঘাতের ইন্ডেক্স বা সূচক। এন কে বলে ইন্ডেক্স বা সূচক, মানে কত সূচকের শূন্যঘাতে। আমি বলতেছি আগে এই জিনিসটা দেখো, মাথার মধ্যে ঢুকছে, পরীক্ষায় এইটা আসতে পারে যে এখানে শূন্যঘাতী ম্যাট্রিক্স কখন হয়। ধরো কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি পাওয়ার করলা, স্কোয়ার হইতে পারে, কিউব হইতে পারে, পাওয়ার 4 হইতে পারে, যে কোনো সময়ই তো শূন্য ম্যাট্রিক্স আসতে পারে। শূন্য ম্যাট্রিক্স মানে সবগুলো ভক্তি শূন্য। তো যখন সেটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, এরকম হইতে পারে যে এ স্কোয়ার করলে শূন্য ম্যাট্রিক্স চলে আসছে, তাহলে আমরা বলবো যে এটা একটা শূন্য ঘাতী ম্যাট্রিক্স যার সূচক হচ্ছে 2। যদি কিউব করার পরে শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে বলবো সূচক হচ্ছে 3। যদি পাওয়ার 5 করার পরে শূন্য ম্যাট্রিক্স আসে তাহলে বলবো এটা একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স যার পাওয়ার সূচক হচ্ছে 5। এই কথা বুঝছো? ইন্ডেক্স বা সূচক মানে তো বুঝছো যে পাওয়ার কত দিলে শূন্য ম্যাট্রিক্স আসে, সেটাই ইন্ডেক্স। দেখাচ্ছি, এগুলো সহজ জিনিস। এই যে দেখো, এই যে উদাহরণগুলো, একটু ওয়েট, তোমরা এই উদাহরণটা লিখো। এই যে এ, এটাকে স্কোয়ার করো তো, এখনই করো, এটাকে স্কোয়ার করো, আর এটাকে বি কিউব করো। আগে করো বি স্কোয়ার, তারপরে করো বি কিউব, করো
আচ্ছা প্রথমটা করো, 3/3 তো সময় লাগবে, শুধু প্রথমটা আগে করো। এইটা করো, এইটা করে বলো শূন্য ম্যাট্রিক্স আসছে কিনা। ওইটা পরে নিজেরা বাসায় চেক করো। এটা শূন্য ম্যাট্রিক্স আসছে বলো, আসছে, আসছে। তাহলে বলো, আমরা বলবো কি যে এ হচ্ছে একটা শূন্য ম্যাট্রিক্স, সরি শূন্য না তো, শূন্য ঘাতি, শূন্য ঘাতি ম্যাট্রিক্স যার সূচক বা ইন্ডেক্স কত বলো, যার ইন্ডেক্স বা সূচক, যার সূচক কত, 2। কত বলো, পাওয়ার কত করলে শূন্য ম্যাট্রিক্স আসছে, পাওয়ার যত করলে শূন্য ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটা হচ্ছে ওই শূন্য ঘাতি ম্যাট্রিক্সের কি, ইন্ডেক্স বা সূচক। কথা বুঝছো? যেমন এখানে স্কয়ার করলে শূন্য ঘাতি মানে শূন্য ম্যাট্রিক্স চলে আসছে, তাহলে এটা একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স যার সূচক হচ্ছে 2। আর এইখানে কিউব করো, এটা তো 3/3, 3/3 করো, অথবা পরে করো, আপাতত দেখে নাও যে এখানে কিউব করলে শূন্য ম্যাট্রিক্স চলে আসবে। সুতরাং এখানে কি বলবো বলো তো ছোট্ট বন্ধুরা, যে এই যে বি, বি হচ্ছে একটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স, শূন্য ঘাতি ম্যাট্রিক্স, শূন্য ঘাতি ম্যাট্রিক্স যার সূচক 3, যার সূচক 3। বলো ক্লিয়ার? এগুলো এমসিকিউতে আসতে পারে, এগুলো ভার্সিটি ভর্তি পরীক্ষায় এমসিকিউতে আসে মাঝে মধ্যে। ক্লিয়ার? একবার দেখো খালি এই জিনিসগুলার নামগুলা এত সহজ যে নামগুলা দেখেই বুঝে ফেলা যায় ভিতরে কি আছে। ওকে ফাইন, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, একটু শোনো। একটু আগে আমরা কি পড়লাম, আগে এটা সংজ্ঞা দেখা লাগবে না, আগে একটু দেখো। একটু আগে আমরা পড়ছি, মনে আছে? ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স, এখানে সবগুলাই বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। এ স্কয়ার করলে যদি এ হয়ে যায়, এ স্কয়ার করলে যদি এ হয়ে যায়, তাহলে এ ম্যাট্রিক্সকে কি বলে বলো, কি বলে বলো? সমঘাতী, মনে আছে? এই মাত্রই তো বললাম সমঘাতী, মনে আছে? একটু বলো। কোন একটা বর্গ ম্যাট্রিক্সকে স্কয়ার করলে যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে তখন তাকে কি বলে? সমঘাতী। আচ্ছা এইবার ধরো স্কয়ার করলে আগেরটা ফেরত আসলো না, ধরো এরকম হইলো যে এক কিউব করলাম এরপরে আবার এ ফেরত আসলো, হইতে পারে না? বলো ছোট্ট বন্ধুরা, এখন বলো এইটাকে কি সমঘাতী বলা যাবে? অথবা ধরো এরকম হইলো যে a⁵ করলাম, তারপরে দেখলাম আগেরটা ফেরত আসছে, আচ্ছা এদেরকে কি সমঘাতী বলবো? বলো না। সমঘাতী তখনই বলবো যখন স্কয়ার করলে আগেরটা ফেরত আসে, বা কিউব করলেও আগেরটা, পাওয়ার 4 করলেও আগেরটা। মানে সমঘাতী মানে তুমি স্কয়ার করলেই যদি আগেরটা ফেরত আসে, তাহলে কিউব করো আগেরটাই ফেরত আসবে, পাওয়ার 4 করো, পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার যাই করো না কেন, সমঘাতী নাম হচ্ছে সমঘাতী। মানে তুমি ঘাত স্কয়ার, কিউব, পাওয়ার 4 যাই দাও না কেন আগেরটাই ফেরত আসবে। কিন্তু যদি এরকম হয় যে ধরো ওয়েট, ধরো এ স্কয়ার করলা, এ এর সমান আসে নাই, এ স্কয়ার করলা এ ফেরত আসে নাই, কিন্তু কিউব করার পর আগেরটা চলে আসছে। অথবা এখানে ধরো যে পাওয়ার স্কয়ার, পাওয়ার 3, পাওয়ার 4, ধরো পাওয়ার 4 করছো, এটা তো আসে নাই, কিন্তু মানে পাওয়ার 2, 3, 4 আসে নাই, মানে আগেরটা আসে নাই, পাওয়ার 5 করলে আসছে, তখন এদেরকে কি বলা হয় জানো? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এবং যার পর্যায়, পর্যায় হচ্ছে পাওয়ারের পার্থক্য, বুঝাইতেছি দেখো। আচ্ছা বলো তো এখানে কোনো পাওয়ার নাই, মানে মনে মনে কত আছে এটা তো জানো? এই শুধু এর উপর কোনো পাওয়ার নাই, মানে মনে মনে কত আছে বলো তো? যার উপর কোনো পাওয়ার নাই, সবাই তো জানো এগুলা, যার উপর কোনো পাওয়ার নাই তার উপর মনে মনে 1 আছে। তো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এই যে এ হচ্ছে একটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এখানে এও পর্যাবৃত্ত ম্যাট্রিক্স, এখানেও এ পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তো পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পর্যায়। পর্যায় মানে হচ্ছে পাওয়ারের পার্থক্য। দেখো এখানে পাওয়ার 3, এখানে 1, তাহলে পার্থক্য কত বলো? পার্থক্য কত? 2, তাহলে পর্যায় 2। আবার এইটা বলো তো, এটার পর্যায় কত দেখি এখন কে পারে? এটার পর্যায় কত বলো, দাঁড়াও দেখাচ্ছি। a⁵ সমান যদি এ হয়, কপি করে নিয়ে নি ছোট্ট বন্ধুরা, এটার পর্যায় কত তোমরা তো জানো, খুবই সিম্পল। কত বলো? পাওয়ারের পার্থক্য কত? 4। আচ্ছা এখন পরীক্ষায় যখন আসে, পরীক্ষায় সংখ্যাটা এইভাবে আসে, এমসিকিউতে এইভাবে আসতে পারে। আচ্ছা বলো তো এখানে তো
এ টু দি পাওয়ার 3 হইতে পারে, এ টু দি পাওয়ার 5 হইতে পারে, এ টু দি পাওয়ার 7ও তো হইতে পারে। ধরো এরকম এ টু দি পাওয়ার কে প্লাস 1 সমান এ, তাহলে এটার পর্যায় কত বলো তো? বলো এখানে পাওয়ারের পার্থক্য কত বলো? এখানে পাওয়ার কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাইলে এখানে পাওয়ার কে প্লাস 1, এখানে 1, এই দুইটার পাওয়ারের পার্থক্য কত? কে প্লাস 1 থেকে 1 বিয়োগ করো কে। কথা বুঝছো? তাইলে যদি কোনো একটা ম্যাট্রিক্সকে পাওয়ার করলে আবার আগের ম্যাট্রিক্সে ফেরত আসে, তখন সেটাকে বলে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এবং পাওয়ারের যে পার্থক্য, পাওয়ারের পার্থক্যটাকে বলে পর্যায়। কথা ক্লিয়ার? পাওয়ারের যে পার্থক্য, এই যে দেখো এখানে কোনো পাওয়ার নাই মানে মনে মনে 1 আছে, কিন্তু পাওয়ার নাই মানে মনে মনে কত আছে? মনে মনে 1 আছে। তাহলে পাওয়ারের যে পার্থক্য সেটাকে বলে ওই পর্যাবৃত্ত ম্যাট্রিক্সের পর্যায়। শেষ। ওকে ফাইন। তাহলে এবার বলো তো, ধরো এ টু দি পাওয়ার 9 সমানে, এটা একটা কেমন ম্যাট্রিক্স? ধরো এ একটা ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, এগুলো সব বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। তাহলে এটাকে পাওয়ার 9 করলে যদি এ ফেরত আসে, এটাকে কি বলবো? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। এবং এর পর্যায় কত? এটা একটা অবশ্যই পর্যাবৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 8। 8 কেন? কারণ পাওয়ারের পার্থক্য, এখানে পাওয়ার 9, এখানে কিছু নাই মানে 1, পাওয়ারের যে পার্থক্য সেটাকে বলে পর্যায়। ঠিক আছে? যেমন এই যে দেখো পাওয়ারের পার্থক্য, এখানে কে প্লাস 1, এখানে 1, তাহলে পার্থক্য হচ্ছে কে, পাওয়ার বিয়োগ করলে কে থাকে। ওকে ফাইন ফাইন ফাইন। যেমন এই যে একটা উদাহরণ দেওয়া আছে, এটা নিজেরা চেক করবা। দেখো এই যে একটা উদাহরণ, এই ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সের গুণ এখন আর দেখাবো না আজকে ক্লাসে। এ একটা ম্যাট্রিক্স 3/3, 3/3। তুমি এটাকে কিউব করো, দেখবা আগেরটা ফেরত আসে। আমি তোমাকে লিখে দিচ্ছি, ওয়েট। তুমি এটাকে আগে স্কোয়ার করবা, স্কোয়ার করবা, স্কোয়ার করার পরে দেখবা যে আগেরটা ফেরত আসে নাই, দেখবা যে আগেরটার সমান হয় নাই। এবার কিউব করবা, কিউব করবা, করার পর দেখবা আবার আগেরটা ফেরত চলে আসছে। তার মানে এখানে এ হচ্ছে একটা কেমন ম্যাট্রিক্স? পর্যাবৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায় কত বলো? এ কিউব সমান এ হইছে, তাহলে পর্যায় কত? 2। কথা কি ক্লিয়ার? একদম সহজ জিনিস ভাই, এগুলা বাচ্চাদের পেঁচাল। হ্যাঁ, বাচ্চাদের পেঁচাল, একবার দেখলে আর জীবনে ভুলবা না। এগুলা একবার দেখলে, আজকে ক্লাসে যা কিছু পড়াবো, তুমি যদি প্রথম 3টা ক্লাস করে থাকো, সংজ্ঞা দেখেই বুঝে ফেলা যায়। ওকে ঠিক আছে। না, ম্যাট্রিক্সের গুণ আজকে দেখাবো না। যারা কমেন্ট করতেছো ম্যাট্রিক্সের গুণ আজকে দেখাইতে, তোমরা আগের ক্লাস করো নাই, আগের ক্লাসগুলো করো নাইলে আজকে ক্লাস কিছু বুঝবা না। আজকে ক্লাসে যদি আমি ম্যাট্রিক্সের গুণ দেখাইও তাও তুমি বুঝবা না। যেমন এই যে এমসিকিউটা দেখো, এ একটি বর্গ ম্যাট্রিক্স, দেখো কত সহজ একটা এমসিকিউ। এ টু দি পাওয়ার 5 সমান যদি এ হয়, তাহলে এ ম্যাট্রিক্সের পর্যায় কাল কত? পর্যায় হচ্ছে পাওয়ারের পার্থক্য। অনেকে কিন্তু ভুল করবে, অনেকে 5 দেখাই ফেলবে। এখানে পাওয়ার 5, এখানে 1, তাহলে পার্থক্য হচ্ছে 4। পার্থক্য কত? পাওয়ারের পার্থক্য হচ্ছে 4। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, খুব সহজ। এইবার এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তোমরা এতটুকু লিখো, লম্ব ম্যাট্রিক্স লিখে জাস্ট এটা লিখো। এটা এমসিকিউতে আসতে পারে, রিটার্নেও আসতে পারে। এগুলা রিটার্নে কম আসে, এমসিকিউতে বেশি ইম্পর্টেন্ট। লিখো। আচ্ছা, এটা পুরোটাই লিখো, লম্ব ম্যাট্রিক্স, ইংলিশে পড়ে অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স, এগুলো সবই বর্গ ম্যাট্রিক্সের জন্য প্রযোজ্য। একটি বর্গ ম্যাট্রিক্স এ লম্ব ম্যাট্রিক্স হবে যদি এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ সমান আই হয়। এখানে আমাকে বলো আই কি জিনিস? সবাই জানো। লিখো, সংজ্ঞাটা লিখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এ লম্ব ম্যাট্রিক্স হবে যদি এ ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করলে, অথবা আগে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স তারপরে এ ম্যাট্রিক্স, আগে পরে এখানে ব্যাপার না, এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ গুণ করলে যদি অভেদক ম্যাট্রিক্স আসে। কি ম্যাট্রিক্স? অভেদক ম্যাট্রিক্স। ভেরি গুড। তাইলে এই যে এ ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? লম্ব ম্যাট্রিক্স, বা ইংলিশে বলে অর্থোগোনাল। এবার চলো করি, তোমরা আমার সাথে সাথে করো। এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ, দুইটাই চেক করো। তুমি এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ, দুইটাই আয় আসবে। আমি একটা দেখাই দিচ্ছি। তাহলে আগে লিখো এ কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা ইন্টু এ ট্রান্সপোজ। ট্রান্সপোজ করে দাও। ট্রান্সপোজ মানে কি? সারি কলাম ইন্টারচেঞ্জ। প্রথম সারি হয়েছে প্রথম কলাম, কস থিটা সাইন থিটা। এইবার দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা। এবার গুণ করো, গোল করো না, গোল করো না, খোকন ঘুমাই ঘাটে। আচ্ছা,
গুণ করো না, গুণ করো না, গুণ করতে করতে হবে। দেখো কজের সাথে কস, কস স্কয়ার প্লাস সাইনের সাথে সাইন, সাইন স্কয়ার। এই যে সূত্র ভাই, এই সূত্রের গন্ধ পাচ্ছ না এমন কেউ আসো? এই সূত্র জানো না এমন কেউ আসো? 9-10 একবারে বলো, থাকলে আজকে ক্লাস থেকে বাইর করে দেবো। এরপরে প্রথম সারিতে দ্বিতীয় কলাম, কজের সাথে মাইনাস সাইন, তাহলে মাইনাস কস থিটা সাইন থিটা, মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস মাইনাস কস থিটা সাইন থিটা প্লাস। তারপরে এই দেখো কজের সাথে সাইন থিটা গুণ হয়েছে, মাইনাস সাইন থিটা গুণ হয়েছে, প্লাস মাইনাস হয়ে গেছে। এবার সাইনের সাথে কস, প্লাস সাইন থিটা কস থিটা, তা কাটাকাটি চলে যাবে, প্লাস সাইন থিটা কস থিটা, কাটাকাটি জিরো হয়ে যাবে। আবার দেখো দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, মাইনাস সাইন থিটা কস থিটা, মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কজের সাথে সাইন, কস থিটা সাইন থিটা, এখানেও কাটাকাটি জিরো হয়ে যাবে। দেখো সূত্রের গন্ধ পাও? এবার দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলাম, মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা কস স্কয়ার থিটা। শেষ। এই সূত্রগুলা জানে না এমন কেউ আছে? থাকলে সারা দেও, বাইর করে দিব কান মোলা দিয়া। কস স্কয়ার প্লাস সাইন স্কয়ার মানে হচ্ছে 1। এখানে মাইনাস সাইন কস প্লাস সাইন কস, কাটাকাটি জিরো, এখানেও কাটাকাটি জিরো, আর এখানে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার 1। দেখো কি চলে এসেছে, 2/2 মানে I2, 2/2 অবেজক ম্যাট্রিক্স মানে I2। শেষ। ঠিক একইভাবে তোমরা একইভাবে এটাও ট্রাই করে দেখবা যে আগে এ ট্রান্সপোজ তারপরে এ গুণ করার পর কি আসবে, অবেদক ম্যাট্রিক্স। কথা কি বুঝছো বলো ছোট্ট বন্ধুরা, কথা কি বুঝতে পেরেছো? এই ওয়েবসাইটে কি হইলো, অনেকেই বলতেছে সাউন্ড প্রবলেম। আমার দিক থেকে তো ঠিক আছে রে ছোট্ট বন্ধুরা, আমার দিক থেকে সাউন্ড অল ওকে আছে। এটা তাহলে ওয়েবসাইটের ডেভেলপারকে বলতে হবে যে সাউন্ডে প্রবলেম হচ্ছে, যাতে আগামী ক্লাস থেকে সমস্যা না হয়। ঠিক আছে, আপাতত এখন কিছু করার নাই। দেখো লম্ব ম্যাট্রিক্সকে কেউ একটু ভালোবেসে উলম্ব ম্যাট্রিক্সও বলে, বুঝতে পেরেছ? মানে মেইনলি লম্ব ম্যাট্রিক্সই বলে, বাট কেউ কেউ একটু বেশি আদর করে উলম্ব ম্যাট্রিক্সও বলে। ঠিক আছে, এবার এইটা কি পারবা বলো? তোমাকে বলেছে প্রমাণ করো যে ডি একটি উলম্ব ম্যাট্রিক্স, তুমি কি করবা? সামনে 1/3, শোনো 1/3 যেমনে থাকুক, 1/3 সামনে থাকুক, তুমি আগে ডি ট্রান্সপোজ বাইর করো, দেখাই দিচ্ছি দাঁড়াও। 1/3 সামনে থাকুক, তুমি চাইলে 1/3 দিয়ে সবগুলা ভুক্তিকে গুণ করে দিতে পারো, তাহলে সবগুলা ভুক্তি ভগ্নাংশ হয়ে যাবে। দরকার কি এই ঝামেলা করার? সামনে আছে বেচারা ভালো মানুষের মতো, সামনে থাকুক। আগে ডি ট্রান্সপোজ বাই করো, প্রথম সারি প্রথম কলাম, -1 2 2, তারপরে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এটা সেমই হয়ে যাচ্ছে। বিম্ব ম্যাট্রিক্স ট্রান্সপোজ করার পরে কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তারপরে তৃতীয় সারি তৃতীয় কলাম 2 2 1। এই বলো তো এটা কেমন ম্যাট্রিক্স? বিম্ব ম্যাট্রিক্স, মনে আছে? সরি বিম্ব না তো, কি বলে দূর, ট্রান্সপোজ করার পর আগের ম্যাট্রিক্সে ফেরত আসছে, এটাকে কি বলে? প্রতিসম বলে না? ট্রান্সপোজ করলে সেটাকে বলে বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজের বাংলা বিম্ব। দেখো ভাই এই ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স বলো? উলম্ব ম্যাট্রিক্স তো হবেই। তার আগে দেখো প্রতিসম ম্যাট্রিক্স না? দেখো প্রথম সারিকে প্রথম কলাম বানাইলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম। এটা করার পরে দেখো আগে যে ম্যাট্রিক্সটা ছিল সেম ম্যাট্রিক্সটাই আসছে, তো ডি একটা প্রতিসম ম্যাট্রিক্স। তো এখানে তো আর প্রতিসম প্রমাণ করতে পারবে না। এবার তুমি কি করবা? দেখো উলম্ব ম্যাট্রিক্স প্রমাণ করতে বলছে, ডি ইন্টু ডিটি গুণ করবা, এই দুইটা ম্যাট্রিক্স কি করবা? গুণ করবা। গুণ করার পরে দেখো এই যে 1/3 এটা হবে 1/9, এই 1/3 এই 1/3 গুণ করে দেবো 1/9, আর বাকি এই দুইটাকে গুণ করবা, ম্যাট্রিক্স দুইটা গুণ করবা। গুণ করার পর দেখবে এরকম আসছে 090 009। দেখো ছোট্ট বন্ধুরা, এই দুইটা ম্যাট্রিক্স গুণ করবা, সেম ম্যাট্রিক্সে তো গুণ করার পরে এটা আসবে, আর সামনে 1/3 গুণ করলে 1/9। এবার 9 দিয়ে ভাগ করে দাও, বলো অবেদক ম্যাট্রিক্স চলে আসছে না? এগুলো খুবই সিম্পল ম্যাথ, এগুলা করে দেন, কমেন্ট করে লজ্জা দিও না। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, নিজে বাড়ির কাজ করো নাই, গত ক্লাস করো নাই, এইটার দায়ভার আমাকে দিও না। গত ক্লাসে এই গুণ করা আমরা একদম ভালো মতো শিখে ফেলছি, তাই না? এই বলো আসছে? গুড। মুহতাসিম, শুভ, ভেরি গুড।
ওকে ফাইন। এইবার দেখো জটিল ম্যাট্রিক্স। তোমরা কি জটিল সংখ্যা পড়ছো? এখনো তো পড়ো নাই, তাই না? হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে এই জটিল সংখ্যা অধ্যায়টা পাবা। জটিল সংখ্যা অধ্যায় নিয়ে এখন খুব বেশি জানার দরকার নাই, আপাতত খালি এতটুকু জেনে রাখো যে জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করা হয়। আই মানে হচ্ছে রুট ওভার অফ -1। রুট ওভারের মধ্যে নেগেটিভ সংখ্যা থাকলে সেটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, এটা জটিল সংখ্যা। তো আই এর মান হচ্ছে রুট ওভার অফ -1, তে স্কোয়ার করে দাও, আই স্কোয়ার করলে -1, স্কোয়ার করে দিলে রুট ওভার চলে যাবে, আই স্কোয়ার সমান -1। এবং এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে যে জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট কেমন। দেখো জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় ছোট হাতের জেড দিয়ে অথবা বড় হাতের জেড দিয়েও লিখে অনেক সময়। নর্মালি ছোট হাতের জেড দিয়ে জটিল সংখ্যাকে প্রকাশ করে। জটিল সংখ্যার আদর্শ আকৃতি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই। এখানে আই এর মান কি, যে আই হচ্ছে এইটা রুট ওভার অফ -1, এক্স প্লাস আই ওয়াই। যেমন ধরো জেড ইকুয়াল টু ধরো 3 + 4i, এরকম দেখতে। হ্যাঁ ওকে, এরকম দেখতে। তো এইখানে আরেকটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। লিখো এই যে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জেড বার। লেখো অনুবন্ধী জটিল। এই জেড বার মানে কি? অনুবন্ধী জটিল, অনুবন্ধী, অনুবন্ধী। জেড এর অনুবন্ধী জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় জেড বার দিয়ে। জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কত? জেড বার। এবং তার মান কেমন বের করে জানো? জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ, কিচ্ছু করা লাগবে না, জাস্ট তুমি আই এর চিহ্ন চেঞ্জ করে দিবা। দেখো এখানে আই এর চিহ্ন কত? প্লাস, তুমি এটাকে জাস্ট মাইনাস করে দিবা, শেষ। বলো এমন মজার জিনিস আরো আছে? অনুবন্ধী জটিল জাস্ট এতটুকু জানলেই হবে। ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়ে জটিল সংখ্যা জাস্ট এতটুকু জিনিস জানলেই হবে, আর কিচ্ছু লাগবে না। যে জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় এভাবে, এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে জটিল সংখ্যার ফরম্যাট। তো তোমাকে যখন বলবে যে এই জটিল সংখ্যাকে ছোট হাতের জেড দিয়ে প্রকাশ করা হয়, তো এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল সংখ্যা কত? অনুবন্ধী জটিল সংখ্যাকে জেড বার দিয়ে প্রকাশ করা হয়, উপরে একটা বার চিহ্ন, এবং তার অনুবন্ধী জটিল সংখ্যা জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ। আই এর চিহ্ন এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেমন এইটা বলো তো দেখি, এই যে অনুবন্ধী জটিল সংখ্যা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত বলো? এই যে জেড, বলো 3 + 4i, তাহলে এর অনুবন্ধী জটিল কত হবে? 3 - 4i। কথা বুঝছো? 3 - 4i, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ। দেখো আগে আই এর চিহ্ন ছিল প্লাস, এখন করে দিচ্ছি কত? মাইনাস। যেমন এইটা বলো, দাঁড়াও এবার একটু দেখি এটা কয়জন বোঝে, একটু উল্টা পাল্টা করে দিই। ধরো জেড ইকুয়াল টু -4i + 9, এবার দেখি তো কয়জন পারে। বলো তো এটা অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? এবার বলো এটার অনুবন্ধী জটিল কত? শুধু আই এর চিহ্ন চেঞ্জ হবে, আগে পরে ব্যাপার না, কে আগে আছে কে পরে আছে ডাজন্ট ম্যাটার, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ। এখানে আই এর চিহ্ন -4 হয়ে যাবে +4। কথা বুঝছো? ভয় পায় না। আচ্ছা ধরো এইবার আরেকটা জিনিস দেখি। ধরো এইবার একটা জটিল সংখ্যা শুধু এরকম, শুধু নাই নাই আর কিছু নাই। এইবার এটার অনুবন্ধী কি হবে বলো তো? এবার এটা অনুবন্ধী কি? -9। ভেরি গুড, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ, আর কিছু তোমার করাই লাগবে না, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ। বুঝতে পেরেছো? বোঝা তো উচিত, খুবই সিম্পল ব্যাপার। এনে এই কই গেল, একদম বাংলা ভাষা, না বোঝার কিছু নাই। ঠিক আছে, ওকে ফাইন ফাইন। এবার জটিল ম্যাট্রিক্সটা কই গেল? হ্যাঁ দেখো এই যে জটিল ম্যাট্রিক্স। তো ভাইয়া জটিল সংখ্যা অধ্যায়ের জাস্ট এতটুকু জিনিস জানলেই চলবে, যে আই এর মান হচ্ছে রুট ওভার অফ -1, মানে আই স্কোয়ার ইকুয়াল টু -1, আর অনুবন্ধী জটিল সংখ্যা মানে জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ। এবার দেখো, এইবার দেখো জটিল ম্যাট্রিক্স লিখো, শুধু নামটা লিখো, জটিল ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সের অন্তত একটা ভুক্তিও যদি জটিল সংখ্যা হয়, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলে জটিল সংখ্যা, মানে জটিল ম্যাট্রিক্স। যেমন এটা একটা 3/3 ম্যাট্রিক্স। বলো তো এখানে মোট ভুক্তি কয়টা আছে বলো? এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3, তাহলে এখানে মোট ভুক্তি আছে কয়টা? 9টা। এই 9টা ভুক্তির মধ্যে যদি অন্তত একটা ভুক্তিও জটিল সংখ্যা হয়, তাইলে আমরা এটাকে বলবো জটিল ম্যাট্রিক্স। এখন বলো তো এখানে জটিল কি একটার বেশি আছে না? ভাইয়া অন্তত যদি একটাও থাকে, সবগুলো ভুক্তি জটিল হইতে হবে? নট নেসেসারি, জাস্ট একটা ভুক্তিও যদি জটিল উপাদান হয় তাইলেই সেটা জটিল ম্যাট্রিক্স বলে দিব। যেমন দেখো এই যে এখানে 2i অনেকগুলোই আছে, তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স? জটিল ম্যাট্রিক্স। মনে রাখবা যে কোনো একটা ম্যাট্রিক্সে যদি অন্তত একটা জটিল ভুক্তিও থাকে, সেটাকে আমরা জটিল ভুক্তি বলে ফেলবো। ঠিক আছে, এইবার দেখো
অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স লিখো, নামটা লিখো, জাস্ট নামটা লিখো। ভাই আই এর মান √(-1) কেন? ওগুলো আমরা জটিল সংখ্যা অধ্যায় শিখবো, এখন না। ওগুলো জটিল সংখ্যা অধ্যায় নিয়ে আমরা সবকিছু পড়বো। আপাতত খালি এতটুকু জেনে রাখো, √(-1) মানে আই, শেষ। অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স দেখো, কোন একটা ম্যাট্রিক্সে যদি অন্তত একটা ভুক্তিও জটিল হয় তাকেই তো আমরা জটিল ম্যাট্রিক্স বলি। তো একটা ম্যাট্রিক্সে যতগুলা ভুক্তি জটিল হবে সবগুলা ভুক্তিকে তুমি কি করে দিবা? অনুবন্ধী করে দিবা। দেখো এই যে অনুবন্ধী, নামের মধ্যে উত্তর। ভাই জটিল ম্যাট্রিক্সের যে জটিল ভুক্তিগুলাকে তুমি অনুবন্ধী করে দিবা, তাহলে সেটাকে বলবো অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। যেমন দেখো এই যে ওয়েট, এবং এটাকে প্রকাশ করা হবে কি দিয়ে? এ বার। দেখো ওয়েট, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স হবে এ বার, কারণ জটিল সংখ্যার অনুবন্ধীকে এ বার মানে বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখো আমাকে বলো, ওয়েট, আগে বলো জটিল ভুক্তি কোনগুলা? আগে আগে খুঁজে বের করি। এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা। এখন এগুলোকে অনুবন্ধী করো। দেখো 5 - 2i হয়ে যাবে 5 + 2i, আর 6 আর 7 যেমনি থাকবে, ওগুলো চেঞ্জ হবে না। 4, এ বলো তো আই এর অনুবন্ধী জটিল কি হবে? বলো, আই এর অনুবন্ধী জটিল হবে -i। খুবই সিম্পল, খালি আই এর চিহ্ন চেঞ্জ। ভাই এটা তো একদম ছোট বাচ্চাদের মেথ। আই এর অনুবন্ধী জটিল হবে -i। তারপরে 3 + i এর অনুবন্ধী জটিল 3 - i, 0 যেমনে থাকবে। 2 - i এর অনুবন্ধী 2 + i, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, শেষ। এই বলো, এরকম মজার জিনিস আছে ভাই? বৃক্ষ তোমার কি বলে এটা আছে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো এখানে তো ফলও লাগে না, নাম দেখেই বলে ফেলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে বৃক্ষ তোমার ফল কি, নামে পরিচয়, এরকম হয়ে গেছে। যে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স মানে একটা জটিল ম্যাট্রিক্সে যতগুলা জটিল ভুক্তি থাকবে তাদেরকে অনুবন্ধী করে দিব, শেষ। এরকম মজার জিনিস একবার দেখলে আর ভুলতে পারবে না। দেখো ওয়েট, তোমরা পুরোটা পড়োই না, বাংলাগুলো পড়ারই দরকার নাই, শুধু নামটা লিখো। নামটা লিখে বলো যে কে বুঝে ফেলছো। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তোমাদের কি মনে আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা ছিল বিম্ব ম্যাট্রিক্স? ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা ছিল বিম্ব। তোমার বাংলা ভাষা কিচ্ছু পড়ার দরকার নাই, হায়ার ম্যাথে এগুলো বাংলা ভাষা আসবে না। অনুবন্ধী বিম্ব, বলো অনুবন্ধী বিম্ব জটিল ম্যাট্রিক্স। দুইটা কাজ করতে হবে, জটিল ভুক্তিগুলোকে অনুবন্ধী করতে হবে, তারপর ট্রান্সপোজ করতে হবে। কে বুঝছো বলো? এই কথা বলো দ্রুত। অনুবন্ধী করতে হবে এবং ট্রান্সপোজ মানে কি? সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারি। দেখো ওয়েট, দেখো আগে দেখো অনুবন্ধী করি। ওয়েট, অনুবন্ধী বিম্ব, দুইটা নাম। দেখো নামের মধ্যে দুইটা জিনিস। আগে অনুবন্ধী করতেছি, দেখো আগে অনুবন্ধী, এই যে এবার আগে অনুবন্ধী করি। 2 + 4i হবে 2 - 4i, 3 যেমনি থাকবে। 5 - 9i হবে 5 + 9i। হ্যাঁ, এবার দেখো 4 2 যেমনে থাকবে, কোনো চেঞ্জ হবে না। 5 + 2i হবে 5 - 2i, -5 যেমনি থাকবে। 3i হয়ে যাবে -3i, 4 - i হয়ে যাবে 4 + i। হ্যাঁ, এটা কি করলাম ভাইয়া? ছোট্ট বন্ধুরা বলো কি করেছি? আমরা জাস্ট অনুবন্ধী করেছি, আমরা কিচ্ছু খারাপ কিছু করি নাই, জাস্ট এই বেচারাকে অনুবন্ধী করছি। এইবার কি করব? বিম্ব মানে ট্রান্সপোজ। এইবার দেখো এই যে অনুবন্ধী, এটাকে আবার ট্রান্সপোজ করো। প্রথম সারিকে প্রথম কলাম বানাও, প্রথম কলাম। প্রথম সারি হচ্ছে প্রথম কলাম 2 - 4i 3 5 + 9i। দ্বিতীয় সারিকে বানাও, দ্বিতীয় কলাম 4 5 - 2i -5। সরি, দ্বিতীয় সারি তো, হ্যাঁ 4, হ্যাঁ ঠিক আছে তো, -5। তারপর তৃতীয় সারিকে তৃতীয় কলাম 2 -5, তারপরে কি 4 + i। বলো কে বুঝছো? দেখো প্রথম সারি হয়ে গেছে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে গেছে দ্বিতীয় কলাম। এই বলে ফেলছি তো, দূর বলি তো লিখলাম 4 5 - 2 তো -3i, যাত্তারি ভুলই তো লিখেছি, -3i। বলো, কথা বলো, বুঝছো ছোট্ট বন্ধুরা? খুবই সিম্পল না? এই যে দ্বিতীয় সারিকে লিখেছি দ্বিতীয় কলাম, আর তৃতীয় সারিকে লিখেছি তৃতীয় কলাম। ওকে ফাইন। তার মানে আমরা অনুবন্ধীও করেছি, বিম্বও করেছি। কোনটা আগে করো ডাজন্ট ম্যাটার, তুমি আগে অনুবন্ধী করো তারপর বিম্ব করো, অথবা
আগে বিম্ব পরে অনুবন্ধী, ডাজন্ট ম্যাটার। এখন একটা জিনিস তুমি দেখো তো, এখানে দুইটা চিহ্ন খারাপ দেখা যাচ্ছে না? একবার অনুবন্ধী আর একবার ট্রান্সপোজ। তোমরাই বলো, দেখতে কি সুন্দর লাগতেছে জিনিসটা? ধরো কেউ আগে লিখলো বার মানে অনুবন্ধী তারপর ট্রান্সপোজ, অথবা কেউ আগে ট্রান্সপোজ পরে বার, খারাপ দেখা যায় তো। তো এই জন্য জিনিসটাকে সুন্দর, আমরা তো সুন্দরের কি বলে, সৌন্দর্যের পূজারী, তাই না? আমরা মেকআপ আর্টিস্ট, প্রত্যেকে আমরা এক একজন করে মেকআপ আর্টিস্ট। এটাকে মেকআপ করবো কি, যে এটা ভাই দুইটা কাজ করা হয়েছে, খারাপ দেখা যায়, তো এটাকে আমরা সুন্দর করার জন্য অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে এ থিটা দিয়ে প্রকাশ করা হয়। দেখো এই যে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ থিটা, দেখতে সুন্দর দেখা যাবে। এই যে কথা বুঝছো, দুইটা প্রতীক ইউজ করা খারাপ দেখা যায়, তো সেই খারাপ যাতে দেখা না যায় সেটাকে সুন্দর বানানোর জন্য অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ থিটা। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? তো যখনই তুমি কোথাও দেখবা এ থিটা, এ পাওয়ার এ থিটা, মানে হচ্ছে এটা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধীও করতে হবে, বিম্বও করতে হবে, ঠিক আছে? গুড গুড গুড, এই তো তোমরা বুঝতেছো। এবার কিচ্ছু লেখা লাগবে না, খালি নামটা লিখো, হারমিশিয়ান। হারমিশিয়ান, হারমিশিয়ান। তোমাদের কি মনে আছে ছোট্ট বন্ধুরা, যে কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলেই যদি আগের ম্যাট্রিক্সটা ফেরত চলে আসতো, তখন তাকে কি বলা হইতো? বলো তো শুনি, মনে আছে ছোট্ট বন্ধুরা? বলো বলো বলো, কথা বলো বলো। কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আগেরটা ফেরত চলে আসতো, তাহলে তাকে বলা হয়তো প্রতিসম ম্যাট্রিক্স। এখন তুমি একটা কাজ করলা, কোন একটা ম্যাট্রিক্সকে কি করলে জানো? ওই যে অনুবন্ধী বিম্ব করলা, অনুবন্ধী করলা, বিম্ব করলা, মানে এ থিটা বাইর করলা, করার পরে দেখলা আরে আগেরটাই ফেরত চলে আসছে। এরকম যদি হয়, দেখো তো, যদি এরকম হয় যে তুমি অনেক কষ্ট করছো, অনেক কষ্ট করে অনুবন্ধী করছো, বিম্ব করছো, করার পরে দেখলা আরে যেই লাউ সেই কদু, আগেরটাই ফেরত চলে আসছে, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় হারমিশিয়ান। কথা বুঝছো? আচ্ছা আমাকে একটু বলো তো, এখানে যে ম্যাট্রিক্সটা ছিল এটা কি হারমিশিয়ান? বলো তো, এখানে কি অনুবন্ধী বিম্ব করার পর আবার আগেরটা ফেরত আসছে? বলো, এই হইছে, এটা হইছে? দেখো এখানে যে ম্যাট্রিক্সটা ছিল, তুমি অনুবন্ধী করছো, বিম্ব করছো, দেখো তো আবার আগেরটাকে ফেরত আসছে। এই দুটো কি সেম হইছে? যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আবার ফেরত আসছে? আসছে, আসে নাই কিন্তু। তখন এটা কিন্তু হারমিশিয়ান না। কিন্তু এইটা করে দেখো তো, এই এখনই করো, করো আগে ট্রান্সপোজ করো, অথবা যেটা খুশি, ধরো আগে অনুবন্ধী করো, এটা মানে একটা করলেই হলো, আগে অনুবন্ধী পরে ট্রান্সপোজ, অথবা আগে ট্রান্সপোজ পরে অনুবন্ধী, যার যেটা খুশি করো, এটা করে দেবে না, করো। করার পরে দেখো হুবহু আগেরটা ফেরত চলে আসবে। দেখো 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 ছোট্ট বন্ধুরা, দেখো এ আসছে কিনা বলো, একটু দেখে বলো ভাইয়ারা, একটু নিজে মাথাটা খাটাও, করো 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 ছোট্ট বন্ধুরা। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? বলো বলো, আসছে? বলো আসছে? এই আসছে? ওকে ফাইন। এখন তুমি একটা মজার জিনিস দেখো, এই যে এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। কেমন ম্যাট্রিক্স? হারমিশিয়ান ম্যাট্রিক্স। একটু দেখো তো, এই যে কোনাকুনি ভুক্তিগুলা একটু সন্দেহজনক না? মনে হচ্ছে এদের মধ্যে কিছু একটা আছে। বলো, তোমরাই বাইর করো, যে এই গোয়েন্দাগিরি তোমরাই করো। এই যে কোনাকুনি, মনে আছে তোমাদের? কি মনে আছে যে প্রতিসম ম্যাট্রিক্সে এ আই জে আর এ জে আই ছিল সমান? এই কার কার মনে আছে? যারা আগের ক্লাসগুলো করে নাই এরা বুঝবে না কিছুই। প্রতিসম ম্যাট্রিক্সে এ আই জে সমান ছিল এ জে আই। আচ্ছা এখানে একটু কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি না? এখানে এ আই জে এবং এ জে আই কেমন কেমন অনুবন্ধী জটিল। ভেরি গুড, কে কে বুঝছো? 3 মাইনাস আই এর অনুবন্ধী 3 প্লাস আই, 4 মাইনাস আই এর অনুবন্ধী 4 প্লাস আই, 3 মাইনাস 2 আই এর অনুবন্ধী 3 প্লাস 2 আই। কে কে বুঝছো? দেখো আমি লিখে দিচ্ছি, কই লিখি, একটু নিচে লিখতেছি, দাঁড়াও নিচে জায়গা খালি করি। ছোট্ট বন্ধুরা, তোমরা কি বুঝতেছো যে কিভাবে সূত্রের গন্ধ পাওয়া যায়? লিখো, এক, হারমিশিয়ান ম্যাট্রিক্সে এ আই জে এবং এ জে আই ভুক্তিগুলি পরস্পরের অনুবন্ধী জটিল। কথা বুঝতেছো?
ভুক্তিগুলি পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা। দেখো, অনুবন্ধী জটিল। এইটা গেল প্রথম অবজারভেশন। আচ্ছা, এরপরে 2 নাম্বার আরেকটা অবজারভেশন বলো তো, একটু একটু দেখো তো। এই উদাহরণটা তো দেওয়াই আছে, বলো তো এখানে আর একটা সন্দেহজনক জিনিস আছে না? একটু চিন্তা করো, আর একটা সন্দেহজনক জিনিস আছে কিনা। যে ভাই এ আই জে এ জে আই, যে এইটা এটা এটা ধরো যে 2 1 এটা 1 2, এটা 3 1 এটা 1 3, এটা 3 2 এটা 2 3। মুখ্যকর্ণে কোনো জটিল নাই। দেখো 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 ভাই, দুনিয়া সব জটিলে ভরে গেছে, অথচ মুখ্যকর্ণে কোনো জটিল ভুক্তি আছে? দেখো দেখো দেখো, মুখ্যকর্ণে কোনো জটিল ভুক্তি আছে বলো? দেখো, মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি বাস্তব বাস্তব বাস্তব। মুখ্যকর্ণের ভুক্তিগুলি অবশ্যই বাস্তব হবে, এগুলা এমসিকিউতে আসিবে। এই দুইটা মনে রাখতে হবে। মুখ্যকর্ণের ভুক্তিগুলি, মুখ্যকর্ণের ভুক্তিগুলি অবশ্যই বাস্তব হবে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই কেন কেন মুখ্যকর্ণের ভুক্তিগুলি অবশ্যই বাস্তব হবে? কারণ মুখ্যকর্ণের ভুক্তিগুলো যদি বাস্তব না হয়, জীবনেও এটা মিলাইতে পারবে না, জীবনেও না। তুমি ট্রাই করে দেখো, তুমি নিজে একটা ম্যাট্রিক্স লেখো যেটার মুখ্যকর্ণের ভুক্তিগুলো সবগুলো বাস্তব না, তারপরে এ থিটা বাইর করো। এ থিটা মানে কি? যে অনুবন্ধী বিম্ব, হয় যে এটা, এইটা তো এ থিটা। অনুবন্ধী বিম্ব করো, জীবনেও এ আসবে না। কখন এ আসবে? যখন এই যে এরকম হবে। বুঝতে পেরেছ? তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া কেন মুখ্যকর্ণের ভুক্তিগুলো অবশ্যই বাস্তব হবে, কারণ হচ্ছে যদি মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি তুমি বাস্তব না নেও, তাহলে জীবনেও এই শর্ত মিলাইতে পারবা না, এই জীবনে পারবা না। বুঝতে পারছো? তাহলে এইবার চলো আমরা ইচ্ছা মতো একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স লিখবো। ধরো পরীক্ষায় ক নাম্বারে আসলো, ধরো ধরো ক নাম্বারে আসলো যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের একটা উদাহরণ লিখো। কেমনে লিখবা? প্রথমত এগুলো সব বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ, সবগুলা কি বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ। লিখবা কেমন? ধরো একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি বাস্তব লিখবা। ধরো 1 2 3, মুখ্যকর্ণের সবগুলো ভুক্তি কি বাস্তব। এইবার বলো, এখানে যদি লিখি 2 + 3i, এখানে কত হবে বলো? এটা 2 + 3i হলে এটা হবে 2 - 3i। এ আই যে সমান এ জে আই। কি ব্যাপার, স্মার্ট বোর্ডের কি হলো? এ আই যে সমান এ জে আই, এগুলো সব হবে অনুবন্ধী জটিল, এগুলো সব হবে অনুবন্ধী জটিল। ধরো এটা যদি এরকম হয়, ওয়েট, ধরো এটা একটু কিরিং ক্যারিং করে দিই, দেখি কয়জন ধরতে পারে। ধরো -4i -2, দেখি তো এটা কত হবে তাহলে বলো? এটা দেখি, ধরো এই ভুক্তিটা -4i -2, এটা হবে অনুবন্ধী জটিল, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ। তাহলে -4i হয়ে যাবে +4i, আর -2 যেমনি ছিল এমনি থাকবে। ভাইয়া চেঞ্জ হবে শুধু আই এর চিহ্ন। ধরো এইবার ধরো এখানে আছে শুধু আই, তাহলে এটা কত হবে? -i। এইবার তোমাকে যদি আমি বলি যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের একটা উদাহরণ লিখো, তুমি একটা কেন অযুত লক্ষ নিযুত কোটি সংখ্যক উদাহরণ লিখতে পারবে না? বলো, কথা বলো। যদি ক নাম্বারে আসে, যদিও এগুলা বোর্ডে আসে না, বাট এগুলো আমাদের সিলেবাসে আছে, যে কোনো সময় যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। তুমি পারবা? পরীক্ষায় যদি বলে যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের একটা উদাহরণ লিখো, জাস্ট মুখ্যকর্ণের ভুক্তিগুলা সবগুলো বাস্তব, আর এই বরাবর এগুলো সব অনুবন্ধী জটিল। এগুলা কি অনুবন্ধী জটিল। ধরো এবার একটা এমসিকিউ আসলো পরীক্ষায়, এমসিকিউ আসলো যে এইটা ধরো 3 + 7i, তোমাকে বললো এক্স এর মান কত বলো? এটা ধরো এক্স, তোমাকে বললো এটা হারমিশিয়ান ম্যাট্রিক্স। তোমাকে এমসিকিউতে বললো যে এ যদি একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স হয়, তাহলে এক্স এর মান কত? তুমি বলবা 3 - 7i। বুঝতে পেরেছ? অনুবন্ধী জটিল, অনুবন্ধী জটিল। ঠিক আছে, এখন তোমাদের কি মনে আছে প্রতিসম ম্যাট্রিক্সের পরের উদাহরণটা ছিল বিপ্রতিসম? কার কার মনে আছে? প্রতিসম ম্যাট্রিক্সের পরের উদাহরণটা ছিল বিপ্রতিসম। তাইলে এখন আমরা পড়ছি হারমিশিয়ান, হারমিশিয়ানের পরের উদাহরণটা কি হবে বলো? বলো, বিপরীত হারমিশিয়ান। ওই যে বি হারমিশিয়ান মানেই বিপরীত হারমিশিয়ান, বুঝছো? দেখো, নাম দেখেই বুঝে বলা যায় ঘটনা কি। জাস্ট এ থিটা সমান মাইনাসে, তাই বুঝতেছো? এটা কি করে দিতে হবে? মিলাইতে পারবে না, জাস্ট এটা মাইনাস কমন নিতে হবে লাস্টে।
তুমি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করবা, বের করে লাস্টে একটা মাইনাস কমন নিবা। দেখো মনে আছে, এ টি ট্রান্সপোজ করলে যদি এ হয় তখন সেটাকে বলে প্রতিসম, আর ট্রান্সপোজ করলে যদি মাইনাসে হয় সেটাকে বলা হয়তো বি প্রতিসম। তো বি হারমিশিয়ান হচ্ছে জাস্ট তুমি কি করবা, অনুবন্ধী বিম্ব করবা, করার পর যদি মাইনাস এ ফেরত আসে তখন এই যে এই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে, বিপরীত হারমিশিয়ান। বুঝছো? আচ্ছা তোমরা আগে এটা করো, এ থিটা মানে কি, অনুবন্ধী বিম্ব করো। করার পরে কি আসবে আমি লিখে দিচ্ছি, করার পরে কি আসবে লিখে দিচ্ছি। জাস্ট একটা মাইনাস কমন নিতে হবে পরে। ধরো এটা আসবে -2i, এটা আসবে +2 +3, আমি লিখতেছি তোমরা করো। এটা হবে 2 - i, এটা -2, তোমরা লিখে লিখে করো, ওই যে আগে অনুবন্ধী করো তারপর ট্রান্সপোজ করো। দেখো এটা আসবে -2 +3i, এটা i, এটা -3i, এটা আসবে -2 আগে বলো এটা আসছে কিনা করো, অনুবন্ধী বিম্ব করো 0। দেখো ভাই এরা কি করো, এই যে এই ম্যাট্রিক্সটা এটাকে আগে এ থিটা বাইর করো, আগে অনুবন্ধী করো বিম্ব করো। এইবার যেটা আসছে দেখো, এইটা থেকে একটা মাইনাস কমন নাও, এটা কি কমন নাও, মাইনাস কমন নাও। মাইনাস কমন নেওয়ার পর দেখো একবার হুবহু এটা চলে আসবে না, 2i -2 -3i, এটা হবে কত, -2 + i, -2 + i। বলো কথা বলো, দেখো দেখো দেখো, 2 - 3i -i 3i, এটা 2 + i, মাইনাসটা কমন নিছো, নিয়ে বলো আবার আগেরটা ফেরত আসছে কিনা, তার মানে এখানে নেগেটিভে আসছে কিনা, বলো 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 ভাই। এগুলো নিজেরা করো, প্রথম তিনটা ক্লাস যারা করছো আজকে ক্লাসে এগুলো করে দেওয়া খুবই বেমানান। আগে ট্রান্সপোজ বা অনুবন্ধী করো, তারপর মানে আগে অনুবন্ধী তারপর ট্রান্সপোজ করো, করার পরে একটা মাইনাস কমন নিবা। দেখো তুমি দেখো যে এখানে আছে 2i, এখানে আসছে -2i, এখানে 2 - 3i, এখানে -2 + 3i। তো এটা দেখেই তো বুঝতে পারবা যে একটা মাইনাস কমন নিলেই ঘটনা ঘটে যাবে, একটা মাইনাস কমন নিলেই আগের ম্যাট্রিক্সটা হুবহু মিলে যাবে। তো মাইনাসে ওকে। এইবার একটা জিনিস দেখো, এইবার এখান থেকে অবজারভেশন নাম্বার 1, একটা জিনিস খেয়াল করে দেখো। ধরো এটা জটিল সংখ্যা, ধরো 2 + 3i, ধরো এরকম। এই যে এখানে i এর যে সহগ, শোনো বোঝা লাগবে না, খালি শোনো, i এর যে সহগ এটাকে বলে কাল্পনিক অংশ, আর যার সাথে i নাই, যার সাথে i থাকে না সেটাকে বলে বাস্তব অংশ। বাস্তব অংশ, শোনো আমার কথা। ধরো একটা জটিল সংখ্যার আকৃতি কি এরকম না, x + iy, তো এখানে i এর সাথে কত আছে, y কে বলে কাল্পনিক অংশ। আর যার সাথে i নাই, দেখো x এর সাথে কি i আছে না, এটাকে বলে বাস্তব অংশ। আপাতত এতটুকু বুঝো, আর কিছু লাগবে না। এগুলো জটিল সংখ্যা অধ্যায় আরো পর্যাপ্ত জিনিস শিখবা। আপাতত খালি এতটুকু জেনে রাখো যে একটা জটিল সংখ্যার আদর্শ ফরম্যাট হচ্ছে x + iy, এখানে যার সাথে i থাকে না সেটাকে বলে বাস্তব অংশ। আচ্ছা এইবার তুমি একটা জিনিস দেখো তো, একটা অবজারভেশন দেখো তো, এই যে একটা, এটা কি ম্যাট্রিক্স, বিপরীত হারমিশিয়ান। তোমরা কি একটা জিনিস দেখতেছো, এখানেও একটা সূত্রের, মানে সূত্রের বলতে কি সম্পর্কের গন্ধ পাওয়া যাচ্ছে, বলো তো। একটু দেখো এই যে কোনাকুনি ভুক্তিগুলা, দেখো তো একটু দেখো ঠান্ডা মাথায়, নিজে নিজে বিবেচনা করো। এখানেও -3i, এখানেও -3i, কোনো চেঞ্জ নাই। এখানে বাস্তব অংশ 2, এখানে -2, এখানে বাস্তব অংশ 2, এখানে -2, এখানে কোনো বাস্তব অংশ নাই, শুধু কাল্পনিক। দেখো কাল্পনিকের কোনো চেঞ্জ নাই, শুধু বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ। তোমরা কি ধরতেছো, মানে ধরতে পারতেছো? একটু লেখো aij এবং aji ভুক্তিগুলোর বাস্তব অংশের চিহ্ন বিপরীত হবে। একটু দেখো ভাইয়ারা, খুবই সহজ, জাস্ট নিজে অবজার্ভ করো। দেখো এই যে বাস্তব অংশ 2 - 2,
এখানে 2 এখানে -2, আর এখানে কোনো বাস্তব অংশ নাই, মানে 0 + 3i। ধরো এখানে বাস্তব অংশ নাই, তো যেহেতু এখানে নাই চেঞ্জ হয়নি। এই বলো বলো বলো, একটু চিন্তা করো, এতটুকু চিন্তা করতে পারা উচিত। আরেকটা জিনিস দেখো তো ভাইয়ারা, মুখ্য করণে দেখো, একটু দেখো মুখ্য করণের যে 3টা ভুক্তি, এই 3টা ভুক্তির মধ্যে এই 2টা হচ্ছে জটিল, আর এটা কি শূন্য। এটারও রিজন আছে। বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সে মুখ্য করণের ভুক্তি হলে আইদার জটিল হবে অথবা শূন্য হবে। লিখো আগে, এটা ছাড়া পসিবল, এটা ছাড়া হবে না, এটা ছাড়া মিলবে না। দেখো 2, মুখ্য করণের ভুক্তিগুলি জটিল অথবা শূন্য হবে, জটিল সংখ্যা অথবা শূন্য হবে, হয় জটিল অথবা শূন্য, অন্য কিছু হইতে পারবে না। অন্য কিছু যদি হয় তাহলে জীবনেও এটা মিলাইতে পারবে না। তোমার যদি মনে হয় যে ভাই আমি একটু ট্রাই করে দেখি তো অন্য কিছু হইলে কি অসুবিধা, অন্য কিছু ধরে দেখো, জীবনেও এটা মিলবে না, এ থিটা সমান মাইনাসে আসবে না। তো এই যে দেখো 2টা অবজারভেশন খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। এগুলো একাডেমিক, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সকল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লিখো যে বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের প্রথম শর্ত এ আই জে এবং এ জে আই, এই ভুক্তিগুলার বাস্তব অংশের চিহ্ন বিপরীত হবে, এবং মুখ্য করণের ভুক্তিগুলো আইদার জটিল অথবা শূন্য, জটিল অথবা শূন্য হবে। এইবার আমি যদি তোমাকে বলি যে একটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স লিখো, একটা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ লিখো, কে কে পারবা দেখি, আগে করো দেখি। আমি যদি বলি এগুলো কিন্তু আসতে পারে সৃজনশীলে, যদিও বোর্ড পরীক্ষায় এগুলো আসে না, কিন্তু যে কোনো পরীক্ষায় আসতে পারে। লিখো একটি বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ। ভাইয়া প্রথম কথা হচ্ছে এগুলো সবগুলা কিন্তু বর্গ ম্যাট্রিক্সের উদাহরণ, যত কিছু পড়তেছে এগুলা সব বর্গ ম্যাট্রিক্স, তাহলে অবশ্যই সারি কলম সমান হইতে হবে। আগে দেখো, ধরো মুখ্য কর্ণ বরাবর হয় শূন্য অথবা জটিল, ধরো 0, ধরো 3i, ধরো 7i বা 5i বা যা কিছু ধরো, তুমি সবগুলো শূন্য দিতে পারো চাইলে, তুমি চাইলে সবগুলাও শূন্য দিতে পারো, কোনো অসুবিধা নেই। ধরো এটা 2 + 5i, এটা হবে -2 + 5i, ধরো এটা -7 - 2i, এটা -7 এটা হচ্ছে +7, বাস্তব অংশের চিহ্ন চেঞ্জ, আর -2i যেমনি সেমনি থাকবে। ধরো এখানে এখানে কত ধরা যায়, ধরো i, বা ধরো যে 5i, এটাও 5i, মানে এখানে কোনো বাস্তব অংশ নাই, কোনো বাস্তব অংশ নাই, তো চেঞ্জ করার দরকার নাই, শেষ। এটা একটা কেমন ম্যাট্রিক্স, এইটা একটা বিপরীত হার্মিশিয়ান। বলো এরকম আরো অযুত লক্ষ নিযুত কোটি উদাহরণ তুমি নিজে নিজে প্রডিউস করতে পারবা, বলো, কথা বলো, শেষ। ম্যাট্রিক্সের প্রকারভেদ শেষ। তো এর মধ্যে হার্মিশিয়ান এবং বিপরীত হার্মিশিয়ান এই দুইটা এখনো পর্যন্ত কোনো বোর্ড পরীক্ষা আসে নাই, বাট যে কোনো বছর চলে আসতে পারে। ভাই এগুলা সিলেবাসে আছে, দেখবা তোমাদের অনেক ফ্রেন্ড হার্মিশিয়ান, বিপরীত হার্মিশিয়ান এই টপিকগুলো স্কিপ করবে, কিন্তু কখন যে কোন পরীক্ষায়, বোর্ডে বলো বা কলেজের পরীক্ষায় বা অ্যাডমিশনে চলে আসে বলা যায় না, বুঝতে পারছো? এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার কাছে মনে হচ্ছে না যে হার্মিশিয়ান এবং বিপরীত হার্মিশিয়ান খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, মানে বোঝা উচিত এবং পারা উচিত? দেখো তুমি নিজে যদি শিক্ষক হইতা তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিতা না, সৃজনশীলের ক নাম্বারে, যে সৃজনশীলের ক নাম্বারে ধরো যে তোমাকে বলা হলো একটি বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ লিখো 2 নাম্বার, অথবা একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উদাহরণ লিখো 2 নাম্বার। এই বুঝছো ছোট্ট বন্ধুরা, বুঝতে পেরেছো তোমরা? ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, ওকে। এইবার দেখো প্রকারভেদ শেষ। এবার খুবই সিম্পল কতগুলো জিনিস, এগুলা এমসিকিউতে আসতে পারে। ম্যাট্রিক্সের ট্রেসের বৈশিষ্ট্য। ট্রেস কি জিনিস জানো? এই বলো ট্রেস কি? কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, মনে আছে? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল, কারণ মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ এগুলো শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, আয়ত ম্যাট্রিক্সের হয় না, ঠিক আছে? তো দেখো ট্রেস অফ পি, এখানে পি যে কোনো ধ্রুবক, দাঁড়াও এই পি দেখে অনেকে ভয় পাইতে পারে, ছোট হাতের পি যে কোনো একটা ধ্রুব সংখ্যা, ধরো এরকম
ট্রেস অফ পি এ, আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি তাই তোমার বুঝতে অসুবিধা হয়। ট্রেস অফ পি এ, ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। ধরো এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সকে লেখা হয় এইভাবে এন বাই এন, মাত্রাটা অবশ্যই সারি কলাম সমান হবে, তাহলে এটাকে লেখা এন বাই এন, সারি কলাম সমান এন বাই এন। তো যদি এরকম হয় যে কোনো একটা ম্যাট্রিক্সকে একটা ধ্রুবক দিয়ে গুণ আকারে আছে, তার ট্রেস বের করতে বলা হয়েছে, তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে। উদাহরণ কিরকম, উদাহরণ সহ দিই, ধরো একদম খুবই সিম্পল উদাহরণ, ধরো এরকম যে এক প্রথমটা ট্রেস অফ 2a, তাহলে কি হবে, জাস্ট ধ্রুবকটা সামনে চলে আসবে। বা এগুলা বাচ্চা বাচ্চা সূত্র, 2 ইন্টু ট্রেস অফ এ, বুঝছো? একদম একদম দুধের শিশুর মতো সূত্র না? তারপরে দেখো ট্রেস অফ পি এ প্লাস কিউপি, যদি মাঝখানে যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে, দুইটা আলাদা আলাদা যোগ হয়ে যাবে। এই দেখো এগুলা কি লেখা, মানে এগুলো এমনি দেখবে, দেখলেই মনে থাকবে। দেখো ধরো এখানে আছে 2a প্লাস 3a, তাহলে হবে আলাদা আলাদা ট্রেস অফ 2a প্লাস ট্রেস অফ 3a, যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ হবে। তারপর এইগুলো এমসিকিউতে আসতে হবে। দেখো ট্রেস অফ এবি, ভাই এবি ম্যাট্রিক্সের ট্রেস যত, বি এ ম্যাট্রিক্সের ট্রেস সেম, এ বি ম্যাট্রিক্সের ট্রেস আর বি এ ম্যাট্রিক্সের ট্রেস সমান, এবং কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সমান। এগুলো এমসিকিউতে আসতে পারে, এই দুটো এমসিকিউতে আসতে পারে। দেখো ভাইয়া, ধরো তোমাকে বলে দিছে এ বি ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 20, তাহলে বলো তো বি এ ম্যাট্রিক্সের ট্রেস কত হবে? এ বি ম্যাট্রিক্সের ট্রেস যত, বি এ ম্যাট্রিক্সের ট্রেস সেম, এবং কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস যত, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সেম। এগুলো মনে মনে এমসিকিউ হয়ে যাবে। এইবার একটা প্রশ্ন, দেখো প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো। দেখো ছোট্ট বন্ধুরা, এ ম্যাট্রিক্সের ট্রেস 10, বি ম্যাট্রিক্সের ট্রেস 15, মানে কি এটাকে ইংলিশে এইভাবে লেখা হয়, ট্রেসকে সংক্ষেপে এইভাবে লিখে টিআর, ট্রেস। এ ম্যাট্রিক্সের ট্রেস মানে ট্রেস অফ এ 10, বি ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস অফ বি, এগুলা কি ইংলিশে এইভাবে লিখে 15। এই দুটা দেওয়া আছে, লেখো। আগে তোমরা ছোট্ট বন্ধুরা প্রশ্নটা তোলো। তোমাকে বলেছে এ ম্যাট্রিক্সের ট্রেস 10, বি ম্যাট্রিক্সের ট্রেস 15। তাহলে এইবার দেখো তোমাকে বলছে ট্রেস অফ 3, কি হবে? 3 ইন্টু ট্রেস অফ এ, 3 ধ্রুবক সামনে চলে আসবে, 3 ধ্রুবক সামনে চলে আসবে। ট্রেস অফ এ এর মান হচ্ছে 10, তাহলে 3 10 30, 3 10 30। ট্রেস অফ 5 বি বলো তো কত হবে? 5 ইন্টু ট্রেস অফ বি, ট্রেস অফ বি এর মান কত? 15, 5 15 75। এগুলো এমসিকিউতে আসতে পারে, হ্যাঁ, এগুলো রিটার্নে আসবে না, বেশি সহজ। এইবার আমাকে বলো তো ভাইয়ারা, এ ম্যাট্রিক্সের ট্রেস যেহেতু 10, তাহলে এ ট্রান্সপোজের ট্রেস কত? অবশ্যই 10। কথা বুঝছো? এ ম্যাট্রিক্সের ট্রেস যত, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস সমান। একইভাবে বি ম্যাট্রিক্সের ট্রেস যেহেতু 15, তাহলে বি ট্রান্সপোজ করলে ওটার ট্রেস কত হবে? 15ই হবে। এবার এটা দেখো দুটা যোগ আকারে আছে, তো যোগ আকারে আছে, আলাদা আলাদা ট্রেস নাও। ট্রেস অফ 2a প্লাস ট্রেস অফ 3b, আলাদা আলাদা নিলাম, যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ। এইবার ধ্রুবকগুলো বাইর করে ফেলো, 2 ইন্টু ট্রেস অফ এ প্লাস 3 ইন্টু ট্রেস অফ বি। এইবার দেখো কত, ট্রেস অফ এ এর মান হচ্ছে 10, 10 দুগুণে 20, ট্রেস অফ বি এর মান হচ্ছে 15, 3 15 45, তাহলে 65। বলে এগুলা এই জীবনে আসলে আর ভুলবা? হ্যাঁ, এই জীবনে যদি কোনো পাগলও হয়ে যাও, নিজের নামও বইলে যাও, এই সূত্রগুলা ভুলবা বলো? এই যে এইগুলা, এগুলার মতো আরো সহজ সুন্দর সূত্র আরো আছে নাকি? হ্যাঁ বলো, আরো আছে কিছু? কিছু আছে? নাই। এইবারে এই যে সূত্রগুলা, এগুলাও এমসিকিউতে আসতে পারে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দেখো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, ধরো এ আর বি দুইটা একই ক্রমে ম্যাট্রিক্স, এবং কে একটা স্কেলার আছে, কে একটা স্কেলার আছে মানে ধ্রুবক, মানে এখানে কে হচ্ছে একটা ধ্রুবক। ধ্রুবককে মাঝে মধ্যে ছোট হাতের কে দিয়ে লিখি, মাঝে মধ্যে ছোট হাতের পি, এটা লিখলে হলো। এখানে কে কি, কে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, হতে পারে 2 3 4 5 এরকম কিছু একটা। স্কেলার রাশি মানে ধ্রুব সংখ্যা আমরা ধরবো এখানে একটা। দেখো আগে বলো, এই ধর্মটা দেখেই বোঝা যায় না? আচ্ছা তুমি একটা ম্যাট্রিক্সকে যদি 2 বার ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করা মানে কি? সারি কলাম ইন্টারচেঞ্জ, মানে সারিকে কলাম বানালো অথবা কলামকে সারি।
এখন বলো, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে 2 বার ট্রান্সপোজ করো, তো ঘুরে ফিরে আবার আগেরটাই ফেরত আসবে না? বলো, এটা তো কমন সেন্স। যে তুমি সারিকে কলাম বানাইলা, পরে আবার কলামকে সারি বানাইলা, তাহলে তো ঘুরে আগেরটা ফেরত আসবেই। তাহলে প্রথমটা তো এমনিই বোঝা যায়। তারপরে এ এর সাথে বি যোগ অথবা বিয়োগ, দুইটা ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ আকারে যদি থাকে ট্রান্সপোজ, দুইটার সাথে আলাদা আলাদা ট্রান্সপোজ হবে, দুইটার সাথে আলাদা আলাদা ট্রান্সপোজ হবে। যোগ থাকলে যোগ হবে, বিয়োগ থাকলে বিয়োগ। খুবই সিম্পল ব্যাপার। তবে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রচুর আসে। এইটা এমসিকিউতে প্রচুর আসে, গুণের সূত্রটা, যে এ ইন্টু বি হোল ট্রান্সপোজ। দেখো, ধরো দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে আছে, এটা পুরাটা ট্রান্সপোজ করতে হবে। তো এটা সূত্রটা কিন্তু আগে বি ট্রান্সপোজ তারপরে এ ট্রান্সপোজ। এটা ভুল করা যাবে না। দেখো, এটা অনেকে ভুল করে ফেলে, অনেকে দেখাই ফেলে কি আগে আগে, অনেকে এটা দেখাই ফেলে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ। না, এরকম ম্যাথও আছে, দেখবা বাড়ির কাজের মধ্যে। গত ক্লাসে গুণ দিছিলাম না, তুমি দুইটা ম্যাট্রিক্স ধরো, ধরো এ আর বি একই ক্রমের, ধরো দুইটাই 3/3, দুইটা 3/3 ম্যাট্রিক্স নাও, ইচ্ছা মতো লিখো, লিখে আগে দুইটা গুণ করো, তারপর ট্রান্সপোজ করো। এরপরে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বাইর করে গুণ করো, দেখবা বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এটার সাথে এটা মিলতেছে। কেউ যদি আগে এ ট্রান্সপোজ তারপরে বি ট্রান্সপোজ গুণ করে, দেখবা এটা মিলে না। তো এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। এ বি হোল ট্রান্সপোজ সমান আগে বি ট্রান্সপোজ তারপরে এ ট্রান্সপোজ। এ আজকের পরে আর ভুল করবা। আর যদি এরকম হয়, দেখো কে একটা ধ্রুব সংখ্যা, দেখো কে ইন্টু এ ট্রান্সপোজ, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে। এখানে ধ্রুবকের কোনো কাজ নাই। ধরো এরকম, ধরো 2a ট্রান্সপোজ, তাহলে ধ্রুবকটা সামনে চলে আসবে। ভাই ধ্রুবক কি ট্রান্সপোজ করার কিছু আছে? ভাই ট্রান্সপোজ হয় ম্যাট্রিক্সের, ট্রান্স